আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি হবে কমপ্লিটিং স্টোরির উপরে, একদম এ টু জি, অর্থাৎ ক্রিয়েটিভ স্টোরি হোক বা কমন স্টোরি হোক, যে কোনো কমপ্লিটিং স্টোরি তোমাদের পরীক্ষায় আসলে তোমরা কিভাবে সেটা লিখবে সেই বিষয়টাই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। কি কি থাকছে আজকের ভিডিওতে? প্রথমেই আলোচনা করব সেন্টেন্স মেকিং নিয়ে, যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কোন স্ট্রাকচারগুলো ফলো করলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সটি খুব সুন্দর, কমপ্লিটিং স্টোরিটি খুব সুন্দরভাবে লিখতে পারবে। এরপরে থাকবে কমন যে স্টোরিগুলো আসে সেগুলো লেখার, অর্থাৎ সেন্টেন্স মেকিং দ্বারা কমন স্টোরি লেখার কয়েকটা প্র্যাকটিস দেখানো হবে। এবং থাকবে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি কীভাবে লিখতে হয়, যদি আনকমন কোনো স্টোরি দেয় যেগুলো একদম নতুন, এই বিশেষ করে আমাদের স্টুডেন্টদের এটাই সবথেকে বেশি সমস্যা হয়, যেহেতু এটা মুখস্থ করে দেওয়া যায় না। এরপরে ক্রিয়েটিভ স্টোরি ফর উইক স্টুডেন্ট, অর্থাৎ দুর্বল যে ছাত্রছাত্রীরা থাকবে তাদের জন্য একটা নিনজা টেকনিক এই ভিডিওর শেষে আজকে দেখিয়ে দেব। তো বন্ধুরা চলো, যদি তোমাদের এই বিষয়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি তোমাদের এই যে সমস্যা, এই সমস্যাটা কিছুটা হলেও দূর করা হবে। তো চলো আমরা শুরু করি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখো, সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমাদের মেইন যে স্ট্রাকচার, মেইন যে ফোকাসটা থাকবে সেটা একটাই, সেটা হচ্ছে আগে সাবজেক্ট নিব। অর্থাৎ সাবজেক্টটা কি, মানে এই গ্রামেটিক্যাল নামগুলো তো না জানলেও হবে। অর্থাৎ আমি এই যে কাজটা করছে বা যারা করছে অথবা আমি যার সম্পর্কে বলছি তাকে প্রথমে লিখবো, এরপরে হচ্ছে একটা ভার্ব লিখবো, তারপরে বাকি অংশগুলো। তাহলে প্রথমে সাবজেক্ট ভার্ব বাকি অংশ, এই কথাটা তুমি আগে সুন্দরভাবে তোমার মাথার ভিতরে গেঁথে নাও। এছাড়াও কিছু বিষয়, ভার্বের বিষয়টা বিশেষ করে ভার্বটা, মানে এখানে যে প্রথমে সাবজেক্ট বাকি অংশ সব একই রকম থাকবে, এর কোনো পরিবর্তন হয় না কখনো, শুধুমাত্র পরিবর্তন করতে হয় ভার্বের এই অংশটুকু। তো ভার্বের বেশ কিছু স্ট্রাকচার আছে, আমরা কমপ্লিটিং স্টোরির জন্য এত স্ট্রাকচার দেখব না, শুধুমাত্র 3টা স্ট্রাকচার বেশি করে ফলো করব। সেই 3টা স্ট্রাকচারের ভিতরে প্রথমেই থাকছে ছিল থাকলে, অর্থাৎ কোনো বাক্যে যদি কোনো কাজ, ভার্ব মানে তো কাজ, কোনো কাজ থাকে না, শুধু ছিল আছে। এই ছিল আবার একটু কনফিউজিং বিষয়টা, একটু ভালোভাবে খেয়াল করবে, তাহলে আশা করি এই কনফিউশনটা তোমাদের একদম দূর হয়ে যাবে। প্রথমে হচ্ছে ছিল থাকলে কোথাও কোথাও ওয়াজ ওয়ার ব্যবহার করতে হয়, কোথাও হ্যাড ব্যবহার করতে হয়, কোথাও আবার দেয়ার ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হয়। তাহলে এই 3টা কখন কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়টা আমরা সর্বপ্রথম ক্লিয়ার হব। এরপরে থাকবে হচ্ছে যদি কোনো কাজ বোঝায়, যদি কোনো কাজ বোঝায় তাহলে ভার্বটা পাস্ট ফর্মে লিখতে হবে, এবং কাজটা যদি চলমান বোঝায় তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি লিখতে হবে। তাহলে ভার্বের এই 3টা ফর্ম, একটা হচ্ছে ছিল থাকলে হয় ওয়াজ ওয়ার অথবা হ্যাড অথবা দেয়ার ওয়াজ ওয়ার দিয়ে আমরা বাক্য তৈরি শুরু করব। আর যদি কাজ বোঝায়, মানে সেটা যদি কোনো কাজ হয় তাহলে আমরা ভার্ব পাস্টে ব্যবহার করব। কিন্তু কাজটা যদি চলমান বোঝায়, মানে চলছিল, হচ্ছিল, যেমন আমি খাচ্ছিলাম বা আমি যাচ্ছিলাম, তারা হাঁটছিল, তারা গল্প করছিল, মানে কাজটা চলছিল যদি বোঝায় তাহলে শুধু ভার্ব পাস্ট ফর্মে না দিয়ে তখন ওয়াজ ওয়ারের সাথে ভার্ব প্লাস আইএনজি এই ফর্মটা ব্যবহার করব। অর্থাৎ ভার্বের এই ব্যবহারটা আমাদের আগে ভালোভাবে ক্লিয়ার হতে হবে। চলো বিষয়টা আরেকটু বিস্তারিত দেখার চেষ্টা করি। প্রথম যে বিষয়টা আমরা বললাম, ছিল থাকলে কোথায় ওয়াজ ওয়ার হয়, কোথায় হ্যাড হয়, আর কোথায় দেয়ার ওয়াজ প্লাস ওয়ার হয়। তাহলে প্রথমে নিচের তোমরা উদাহরণগুলোর দিকে একটু খেয়াল করো, এর পার্থক্যটা কি, পার্থক্যটা বোঝার একটু চেষ্টা করো। প্রথমটা আমি বললাম যে আমি ছিলাম, 2 নম্বরটা বলছি যে আমার ছিল, আর 3 নম্বরটা বলছি যে আমার বাড়িতে ছিল। তো কথাটা যদি আমরা একটু অন্যভাবে বলি, যেমন ছেলেটি ছিল, ছেলেটির ছিল, আর তার জীবনে ছিল। তাহলে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা সবগুলোর শেষেই ছিল থাকলেও এই ছিলোর ভিতরে একটা পার্থক্য আছে। হ্যাঁ, প্রথম যেমন আমি ছিলাম বা ছেলেটি ছিল, যদি আমরা কারোর কোনো অবস্থা প্রকাশ করতে চাই, কারোর কোনো পরিচয় দিতে চাই, তাহলে আমরা সেখানে অবশ্যই সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, মানে আমি ছিলাম আই ওয়াজ, আর তুমি ছিলে ইউ ওয়ার, সে ছিল হি ওয়াজ, এভাবে। ছেলেটি ছিল দ্য বয় ওয়াজ, যে ছেলেটি অনেক লোভী ছিল, দ্য বয় ওয়াজ ভেরি গ্রেডি। ছেলেটি অনেক মিথ্যাবাদী ছিল, দ্য বয় ওয়াজ এ লায়ার। তাহলে এভাবে আমরা বাক্যটা তৈরি করব। পরের অংশগুলো নিয়ে আমি বা সাবজেক্ট নিয়ে এত আলোচনা এখন করছি না, আমরা জাস্ট ভার্বের অবস্থাটা খেয়াল করছি। তাহলে কখন আমরা সাবজেক্টের সাথে ওয়াজ ওয়ার ব্যবহার করব, যখন তার কোনো পরিচয় বলা হবে বা তার কোনো অবস্থা, যেমন সে খুব অসুস্থ ছিল, এটা তার হচ্ছে একটা শারীরিক কন্ডিশন, অবস্থা। তো আর 2 নম্বর যেটা ছিল আমার ছিল বা ছেলেটির ছিল, এটা কিন্তু অবস্থা না, এটা হচ্ছে তার মালিকানা বোঝায়, মানে আমার কিছু একটা ছিল, তখন কিন্তু বলতে হবে যে আই হ্যাভ, মাই হবে না, আই হবে, আই হ্যাড, আমার ছিল।
সিলেটের ছিল দ্য বয় হ্যাড। মনে করো আমার বন্ধুর একটি বড় গাড়ি ছিল, তাহলে আমার বন্ধু ছিল না তো, বন্ধুর ছিল মানে তার মালিকানায় ছিল, এমন বোঝাতে গেলে সেখানে আমরা ওয়াজ ওয়ার না বলে কি বলবো, হ্যাড বলবো। আর সর্বশেষ যে অবস্থাটা আছে, আমার বাড়িতে ছিল, তার জীবনে ছিল। দেখো এটা কোনো একটা স্থানে ছিল বা কোনো একটা অবস্থান বোঝাচ্ছে। তাহলে যখন স্থানে বা অবস্থান প্রকাশ করে তখন আমরা দেয়ার ওয়াজ বা ওয়ার দিয়ে বাক্য তৈরি করব। তাহলে দেয়ার ওয়াজ কখন হবে, যদি একটা থাকে, আর ওয়ার কখন হবে, যখন অনেক থাকে। একইভাবে এখানেও যদি সাবজেক্ট যে আছে, যার ছিল বা যে ছিল, সে যদি একজন হয় তাহলে ওয়াজ, আর যদি অনেক হয় তাহলে ওয়ার হবে। তো এই বিষয়ে আমরা আরও দু একটা উদাহরণ দেখলেও দেখতে পারি। যেমন মনে করো, একদা এক গ্রামে এক রাখাল ছিল। তাহলে এই যে রাখালের কথা আমরা বলছি যে রাখাল ছিল, কিন্তু রাখালটা কোথায় ছিল, একটা স্থান বোঝাচ্ছে না আমাদের লাস্টে অবস্থান। তাহলে এই বাক্যটা আমরা দেয়ার ওয়াজ বা ওয়ার দিয়ে লিখবো। তো এই ক্ষেত্রে বাক্যের বাড়তি যে কথাগুলো, যেমন এখানে একদা বলা হয়েছে, এটা আমরা আগে লিখে নিতে হয়। তাহলে আমরা প্রথমে লিখতে পারি ওয়ান্স, একদা। তাহলে যেহেতু ছিল বলতে গেলে আমরা এখানে কি বলবো, দেয়ার ওয়াজ কেন বলছি, কারণ রাখাল ছিল একজন। যদি অনেক রাখাল ছিল বলা হতো তাহলে বলতে হতো দেয়ার ওয়ার। তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ, অথবা তোমরা লিভডও ব্যবহার করতে পারো। কি ছিল, একটি রাখাল, এক রাখাল। তাহলে এ কাউবয় বলতে পারো, এক গ্রামে। এই জায়গাটাই খেয়াল করো, এই জায়গাটাই শব্দটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই বিষয়টা বুঝতে পারো তাহলে বাক্য সাজানোর বিষয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। সেটা হচ্ছে, এখানের কথাটা আছে এক রাখাল। তাহলে একের জন্য আমরা এ ব্যবহার করলাম, রাখালের জন্য কাউবয়, এক রাখাল এ কাউবয়। কিন্তু এখানে কি এক গ্রাম নাকি গ্রামে? এই যে গ্রাম শব্দটার সাথে আমি যদি বলি এ ভিলেজ, তাহলে হবে এক গ্রাম। কিন্তু এখানে আছে একটা গ্রামে, গ্রাম তো না, গ্রামে। এই যে অতিরিক্ত এটা যুক্ত হলো, এই জন্য আমাদেরকে ইন নিয়ে আসতে হবে। ইন মানে মধ্যে বা এ। একইভাবে যেমন মনে করো, আমি যদি কখনো বলি বাংলাদেশ, তাহলে তার অর্থ হবে বাংলাদেশ। কিন্তু আমি যদি বলি বাংলাদেশে, এই বাংলাদেশে বলতে গেলে শুধু বাংলাদেশ দিয়ে কিন্তু বাংলাদেশে অর্থ আসবে না। বাংলাদেশে অর্থ নিয়ে আসতে গেলে আমাদের বলতে হবে ইন বাংলাদেশ। আবার যদি আমি বলি বাংলাদেশের জন্য, তখন বলতে হবে ফর বাংলাদেশ। আমি যদি বলি বাংলাদেশ থেকে, তাহলে বলতে হবে ফ্রম বাংলাদেশ। তাহলে এভাবে একদম বেসিক যে প্রিপোজিশনগুলো আছে, এগুলোর অর্থ যদি তোমাদের জানা থাকে, তাহলে শব্দগুচ্ছগুলো তোমাদের সাজাতে সুবিধা হবে। তারপরে বাক্যগুলো কীভাবে সাজাতে হবে আমি পরবর্তীতে আলোচনা করছি। আপাতত ফোকাস করো ভার্বের দিকে। তাহলে যেহেতু কোনো একটা স্থানে ছিল, সে কারণে আমরা বাক্যটা শুরু করলাম কি দিয়ে, দেয়ার ওয়াজ। আর সাবজেক্ট ভার্ব যখনই বসানো হয়ে যাবে, তখনই আমরা এক একটা প্রশ্ন করে এক একটা, যতক্ষণ আমার মনের ভাব প্রকাশ না হয়। আমি যে বাক্যটা আগে পড়লাম, একবার বাংলাটা পড়ে তোমরা মনে করো ভুলে যাবে। যে এক গ্রামে একটা রাখাল ছিল, এমন একটা কথা তুমি বলতে চাচ্ছ, তাহলে প্রথমে আমাদের নিয়ে আসতে হবে ছিল, একদা ছিল। তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ। এখন কি ছিল, এরপরে এক একটা প্রশ্ন করো, কি ছিল, এ কাউবয়। এখন একটা রাখাল ছিল, কোথায় ছিল, এক গ্রামে। তাহলে ইন এ ভিলেজ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো, মাঠের পাশেই ছিল ঘন জঙ্গল, মাঠের পাশেই ছিল ঘন জঙ্গল। তাহলে এই যে ছিলটা, এই ছিলটা কি কোনো একটা স্থান বোঝাচ্ছে না? কোথায় ছিল, মাঠের পাশেই। তাহলে আমরা এখানে আবার বলবো দেয়ার ওয়াজ। কারণ কি ছিল, ঘন জঙ্গল। ঘন জঙ্গল তো অনেকগুলো না, একটা জঙ্গল ছিল, তাই না? তাহলে আমরা বলতে পারি দেয়ার ওয়াজ, কি বলতে পারি, ঘন জঙ্গল। ডিপ ফরেস্ট বলতে পারি, দেয়ার ওয়াজ ডিপ ফরেস্ট। কোথায় ছিল, মাঠের পাশে। মাঠের পাশ না, কিন্তু মাঠের পাশে। তাহলে পাশে বলতে গেলে আমরা বিসাইড বলতে পারি, বিসাইড দ্য ফিল্ড। তাহলে দেয়ার ওয়াজ এ ডিপ ফরেস্ট বিসাইড দ্য ফিল্ড। রাখাল বড় মিথ্যাবাদী ছিল। তাহলে এই বাক্যটা দেখো, এখানে আমরা কার সম্পর্কে বলছি, রাখালের সম্পর্কে বলছি। আর সে ছিল হচ্ছে কি, মিথ্যাবাদী। তাহলে এটা তার একটা পরিচয়। পরিচয় যখন বোঝায়, তখন যেমন ছেলেটি ছিল, এভাবে আমরা কি বলবো, রাখাল ছিল। তাহলে রাখালের ইংলিশ আমরা বলছি দ্য কাউবয়। আর ছিলর জন্য যেহেতু একজন ব্যক্তি সম্পর্কে বলছি, তাহলে ওয়াজ, দ্য কাউবয় ওয়াজ। সাবজেক্ট ভার্ব বসানো হয়ে গেলে এরপরে তুমি দেখো যে তুমি যে কথাটা বলতে চাচ্ছ তার জন্য আর কি বাকি আছে। আমরা বলতে চাচ্ছি বড় মিথ্যাবাদী। তাহলে দ্য কাউবয় ওয়াজ এ গ্রেট লায়ার বলতে পারো। তাহলে এভাবে আমরা বাক্যগুলো জাস্ট ছোট ছোট বাক্য আকারে তৈরি করব। তার একটা খারাপ অভ্যাস ছিল। এখন দেখো, সে ছিল নাকি তার ছিল, তার ছিল। তাহলে তার ছিল, যেমন আমার ছিল, ছেলেটির ছিল, তার ছিল। তার ছিল বলতে গেলে কি হি ওয়াজ বললে হবে,
হি ওয়াজ বললে হবে না, কি বলতে হবে, হি হ্যাড, তার ছিল। তো সাবজেক্ট ভার্ব বসানো হয়ে গেল, তার ছিল। তো কি ছিল, একটি খারাপ অভ্যাস। এই কি দ্বারা প্রশ্ন করে আমরা এই তিনটা শব্দ একসাথে পাচ্ছি, তাহলে এ ব্যাড হ্যাবিট, হি হ্যাড এ ব্যাড হ্যাবিট। আশা করি বাক্যগুলো কীভাবে ছোট ছোট বাক্যগুলো তৈরি করতে হয় এই বিষয়টা তোমরা বুঝতে পারছো, এবং দেয়ার ওয়াজ বা ওয়ার কখন আসবে, কখন হ্যাড আসবে, বা কখন শুধু ওয়াজ ওয়ার আসবে, এই বিষয়টাও তোমরা ক্লিয়ার হতে পারছো। তো এরপরে আমরা যদি পরবর্তী অংশে যাই, দেখি দ্বিতীয় যে বিষয়টা আমরা বলছিলাম যে যদি কোনো কাজ বোঝায়, কাজ বোঝালে ভার্বটা পাস্ট ফর্মে, মানে গো না বলে তুমি বলবে ওয়েন্ট, ইট না বলে বলবে অ্যাট, ডু না বলে কি বলতে হবে, ডিড। এভাবে ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে বলতে হবে। যেমন এই বাক্যটাগুলোর দিকে একটু খেয়াল করো, তিনি সবসময় তার মিথ্যা দিয়ে মানুষকে ঠকিয়ে আনন্দ পেতেন। তাহলে এই যে বাক্যটা বেশ বড় বাক্য, তো আমরা একবার করে একটা বাক্য পড়বো, পড়ার পরে জাস্ট ভুলে যাব, ভুলে যেয়ে আমরা দেখব সাবজেক্ট আর ভার্ব কোনটা। আমি কার সম্পর্কে বলছি, তার সম্পর্কে বলছি তিনি, আর ভার্ব হচ্ছে পেতেন। তাহলে গেট মানে পাওয়া, কিন্তু আমরা গেট না বলে কি বলবো, গট। তাহলে হি গট, তিনি পেতেন, হি গট, তিনি পেতেন। আবার আরেকটা বিষয় মনে রাখবা, যদি অতীতকালের কোনো অভ্যাস বোঝায়, অতীতকালের অভ্যাস মানে কি, মনে করো আমি আগে সাঁতার কাটতাম, এখন আর কাটি না, তাহলে এই ধরনের বাক্য বলতে গেলে আমাদের তখন কি ব্যবহার করতে হয়, ইউজ টু ব্যবহার করতে হয়। যদি অতীতের কোনো অভ্যাস প্রকাশ করে, হি ইউজ টু গেট, তখন কেমন হতো, হি ইউজ টু গেট, এমন। এই স্ট্রাকচারটা একটু এর সাথে মাথায় রেখো। তাহলে তিনি পেতেন, আমরা সিম্পল ফর্মেই যাই, তিনি পেতেন, হি গট, তিনি পেতেন। এইটুকু বলার পরে আমরা যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো এবার এরপরে একে একে সাজাতে থাকি যতক্ষণ আমাদের মনের ভাব প্রকাশ না হয়। তো তিনি পেতেন বললে তো আর বাক্য আমাদের সব কথা শেষ হয়ে যায়নি। তো কি পেতেন, কি পেতেন, তিনি অনেক আনন্দ পেতেন বা আনন্দ পেতেন, হি গট প্লেজার, হি গট প্লেজার, তিনি আনন্দ পেতেন। কিভাবে, হচ্ছে মানুষকে ঠকিয়ে। তো ঠকানোটা দেখো একটা কাজ, ঠকানোটা কি একটা কাজ। তুমি বলতে পারো হি গট প্লেজার টু ইনসাল্ট পিপল, টু ইনসাল্ট পিপল বা ইনসাল্টিং পিপল। আচ্ছা, কিভাবে, তার মিথ্যা দিয়ে, উইথ হিজ লাই, হি গট, হি, তাহলে এই যে সবসময় আছে, হি অলওয়েজ গট, হি অলওয়েজ গট প্লেজার টু ইনসাল্ট পিপল বাই বা উইথ হিজ লাই। ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল, এই যে একটা বাক্য, মনে করো ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল। এই ধরনের বাক্য আমাদের স্টোরিতে লিখতে হয় কমন স্টোরির ক্ষেত্রে। তাহলে এই যে ইঁদুরটি, এখানে কাজটা, শুনতে পাওয়া কাজটা কে করছে, মূলত ইঁদুরটি। তাহলে আমরা দ্য র্যাট বললাম, আর শোনা হেয়ার, কিন্তু হেয়ার বলা যাবে না, কি বলতে হবে, হেয়ার্ড, দ্য র্যাট হেয়ার্ড। তো কি শুনতে পেল, এখন যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে বাকি থাকছে সিংহের গর্জন। তাহলে গর্জন শুনলো মূলত, তাই না, দ্য রোয়ার, কিসের, অফ লায়ন, অফ দ্য লায়ন। তাহলে ইঁদুরটি, দ্য র্যাট হেয়ার্ড দ্য রোয়ার অফ দ্য লায়ন। তাহলে এভাবে আমরা বাক্যগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবো। তিনি তার আগের আচরণের জন্য ইঁদুরের কাছে ক্ষমা চাইলেন। তাহলে তিনি চাইলেন, হি ওয়ান্ট হবে কি, ওয়ান্টেড, তিনি চাইল। যেহেতু অতীতের কথা বলা হচ্ছে, তাহলে হি ওয়ান্টেড, সে চেয়েছিল, কি চেয়েছিল, ক্ষমা। হি ওয়ান্টেড হচ্ছে ফরগিভনেস বলতে পারি, হি ওয়ান্টেড ফরগিভনেস, ক্ষমা চাইল কার কাছে, ইঁদুরের কাছে। তাহলে আমরা এই যে এক একটা প্রশ্ন করছি, কারণ এই বাক্যটা তো আমরা আগে সাজিয়ে নিয়েছি যে আমি এই বাক্যটা বলবো। তো এই বাক্যটা আমরা এক একটা প্রশ্ন করছি যে কার কাছে চাইলেন, ইঁদুরের কাছে। তাহলে টু দ্য র্যাট। আচ্ছা, কেন চাইলেন, তার আগের আচরণের জন্য। তাহলে জন্য আছে ফর হিজ পাস্ট বিহেভিয়ার, ফর হিজ পাস্ট বিহেভিয়ার। তাহলে বুঝতে পারছো যে কিভাবে বাক্যগুলো তৈরি করতে হয়। তো এরপরে আসি, চলমান কাজের কথা বলছিলাম। যদি কখনো কাজটা চলমান বোঝায় তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি এই ফরম্যাটটা ব্যবহার করতে হয়। তাহলে আমরা যদি দু একটা উদাহরণ দেখি, একদিন একটি সিংহ তার গুহায় ঘুমাচ্ছিল। দেখো, ঘুমানো কাজটা কি হচ্ছিল, চলছিল। তাহলে একদিন কথাটা বাড়তি কথা, এই কথাগুলো আমরা অবশ্যই আগে বলে নেব। ওয়ান ডে, এখন ঘুমানো কাজটা কে করছিল, একটি সিংহ। তাহলে ওয়ান ডে এ লায়ন ঘুমাচ্ছিল, শুধু স্লিপ বললে হবে না, স্লিপড বললেও হবে না, কি বলতে হবে, ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং। এখন তার গুহায়, দেখো কোথায় ঘুমাচ্ছিল, তার গুহায়। তাহলে তুমি ইন হিজ কেভ দিয়ে দিলে। তাহলে এই যে বাক্যগুলো সাজানো খুবই
সিম্পল কিন্তু বিষয়টা। আর বাক্য সাজাতে পারলে দেখো তোমাদের যে শুধু কমপ্লিটিং স্টোরি হবে তা না, তোমরা বাক্য সাজানোর মাধ্যমে প্যারাগ্রাফ লিখতে পারবে, তোমাদের যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আছে সেগুলো লিখতে পারবে। এজন্যই বিষয়টা একটু ভালো করে প্র্যাকটিস করো, আরও কিছু প্র্যাকটিস করো। আর সেন্টেন্স মেকিংয়ের উপরে আমার আলাদা আলাদা টপিক্সের উপরে ভিডিওগুলো দেওয়া আছে প্লেলিস্ট আকারে, ফ্রি হ্যান্ড রাইটিং প্লেলিস্টটা তোমরা দেখতে পারো। 10টা মতো ভিডিও আছে, খুব সুন্দরভাবে বিষয়টা কমপ্লিট করে নিতে পারবে। কাছেই একটা ইঁদুর খেলছিল, দেখো খেলেছিল না, খেলছিল, তার মানে তার খেলা কাজটা কি হচ্ছিল, চলছিল। তাহলে আমরা প্রথমে বলবো এই খেলা কাজটা কে করছিল, একটি ইঁদুর। তাহলে এ র্যাট, শুধু প্লে বললে হবে না, ওয়াজ প্লেয়িং, এ র্যাট ওয়াজ প্লেয়িং, একটা ইঁদুর খেলছিল, কোথায়, কাছে, নিয়ার বাই। তো এভাবে আমরা বাক্যগুলো তৈরি করে নিতে পারি। এখন কথা হচ্ছে কমন যে স্টোরিগুলো আসে, তোমাদের যে কথাটা বলছিলাম, কমন যে স্টোরিগুলো আসে, ধরে নাও তোমাদের গল্প দেওয়া আছে, তোমাদের একটা গল্প আসলো থার্স্টি ক্রোর গল্পটা। তো এখন সাধারণত প্রথমে কয়েকটা বাক্য তো দেওয়াই থাকে, কিন্তু আমরা যদি সিম্পলি এভাবে একটু চিন্তা করি বা প্র্যাকটিস করি, দেখো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, যদি আমরা একটু প্র্যাকটিস করি এভাবে যে একদিন একটি কাক অনেক তৃষ্ণার্ত হয়েছিল। তাহলে আমরা প্রথমে ভাবলাম, আমি বাক্যগুলো লিখে দিচ্ছি না যাতে তোমাদের এই সামনে ওটা ফোকাস না আসে, তোমরা শুধু কথাগুলো একটু ভালো করে শোনো। যে আমি প্রথমে কি ভাবলাম, একটা বাক্য, যে একদিন একটি কাক খুব তৃষ্ণার্ত হয়েছিল। তাহলে এই যে হওয়াটা কাজ হিসেবে আমরা বিকাম ভার্ব ব্যবহার করতে পারি। তাহলে একদিন কথাটা আমরা আগে লিখে নিলাম ওয়ান ডে। একটি কাক, একটি কাকের ইংলিশ কি হবে, এ ক্রো। তাহলে ওয়ান ডে এ ক্রো, বিকাম হবে না বিকেম, যেহেতু হয়েছিল পাস্টে, গল্পের ভার্বগুলো সব পাস্টে হয়, তাহলে আমরা কি বলবো, বিকেম, হয়েছিল। কি হয়েছিল, খুব তৃষ্ণার্ত, ভেরি থার্স্টি। এই যে বাক্যগুলো হয়ে গেল। তাহলে সে পানির খোঁজে এদিক ওদিক ছুটছিল, দেখো ছুটছিল, তার মানে তার কাজটা কিন্তু চলছিল। তাহলে আমরা সিম্পলি বলতে পারি হি ওয়াজ ফ্লাইং, হি ওয়াজ ফ্লাইং, সে উড়ছিল, কারণ কাক তো দৌড়ায় না, তাই না, ওড়ে। তাহলে হি ওয়াজ ফ্লাইং, সে উড়ছিল। তো কোথায় উড়ছিল, এখানে সেখানে, হেয়ার অ্যান্ড দেয়ার, হি ওয়াজ ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার। আমার কি কথা সব পূর্ণ হয়েছে না? আমি আরও একটা কথা ভাবছিলাম যে পানির খোঁজে। তাহলে সে কেন উড়ছিল, পানির খোঁজে, ইন সার্চিং অফ ওয়াটার। তাহলে হি ওয়াজ ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চিং অফ ওয়াটার। বাক্যগুলো ঠিক এভাবেই আমরা জাস্ট আমাদের যে জানা গল্পগুলো আছে, কমন গল্পগুলো যদি আসে, তাহলে এভাবেই এক একটা বাক্য ভাববো এবং মনে সাবজেক্ট ভার্ব বসানোর পরে মনের ভাব পূর্ণ না হওয়া পর্যন্ত এক একটা প্রশ্ন করে এক একটা অংশ বসাতে থাকবা। দেখবো খুব সুন্দরভাবে যে কোনো স্টোরি তোমরা লিখতে পারছো, একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেরে যাবে। এরপরে আসি, এটা তো গেল কমন স্টোরির কথা, কিন্তু কমন স্টোরি না এসে যদি তোমাদের কোনো ক্রিয়েটিভ স্টোরি আসে, তো সেন্টেন্স মেকিংয়ের বিষয়টা আমরা যেটা দেখলাম আর একটু প্র্যাকটিসও করতে পারি, মানে সাবজেক্ট ভার্ব এবং বাকি অংশ। যেমন এখানে আর একটু প্র্যাকটিস করো যে এক গ্রামে একটা পুরনো বাড়ি ছিল, তাহলে কোনো একটা স্থানে ছিল, তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে ছিল, দেয়ার ওয়াজ, কি ছিল, একটি পুরনো বাড়ি। তাহলে অ্যান ওল্ড হাউস, কোথায় ছিল, এক গ্রামে, তাহলে ইন এ ভিলেজ, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড হাউস ইন এ ভিলেজ। বাড়িতে বেশ কিছু ইঁদুর বাস করতো। তাহলে এই যে কমন স্টোরিগুলো, এই ধরনের গল্পগুলোই তো লিখতে হয়। তাহলে বাস করতো, বাস করাটা তো একটা কাজ, আমরা অবশ্যই এটাকে খেয়াল করবো, লিভ মানে বাস করা, কিন্তু আমরা লিভ না বলে কি বলবো, লিভড। তো এই বাস করা কাজটা কে করতো, কিছু ইঁদুর, কিছু ইঁদুর, বেশ কিছু ইঁদুর। তাহলে আমরা বলতে পারি সাম র্যাটস লিভড, কোথায়, বাড়িতে, অ্যাট দিস হোম বা অ্যাট দ্যাট হোম, সেখানে তারা অনেক দুষ্টুমি করছিল কাজটা মানে কি, চলছিল। তাহলে এই যে চলছিল বোঝাতে গেলে, তাহলে তোমরা বাক্যগুলো কিভাবে তৈরি করবে, এগুলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বাড়ির কর্তা খুব বিরক্ত একটি পরিকল্পনা করলেন, তাহলে এই বাক্যটা তুমি কিভাবে সাজাবে, এখানে পরিকল্পনা করলেন, কে পরিকল্পনা করলেন, বাড়ির কর্তা, দ্য ওনার অফ দ্য হাউস। আচ্ছা, কি, তাহলে একটি পরিকল্পনা করলেন খুব বিরক্ত হয়ে, এইভাবে তোমরা বাক্যগুলো সাজিয়ে অবশ্যই কমেন্টে লেখো। তিনি একটি বিড়াল নিয়ে আসেন, এর ইংলিশ কী হবে, তিনি নিয়ে আসেন, ব্রিং মানে নিয়ে আসে, তাহলে আমরা ব্রড ব্যবহার করব, একটি বিড়াল। বাক্যটা কী হবে অবশ্যই তোমরা একটু চেষ্টা করো। ফলে ইঁদুরগুলো তাদের গর্ত থেকে বের হতে পারছিল না, তাহলে পারছিল না, কে পারছিল না, ইঁদুরগুলো। ফলের জন্য তুমি অ্যাজ এ রেজাল্ট লিখে দিলে, অ্যাজ এ রেজাল্ট। তাহলে ইঁদুরগুলো, দ্য র্যাটস, পারছিল না, তাহলে মানে এমনিতেই তো বের হতে পারছিল না।
কোথা থেকে? গর্ত থেকে। তো এভাবে তোমরা জাস্ট বাক্যগুলো সাজিয়ে কমেন্টের মাধ্যমে লিখবে। যদি লেখো তাহলে আমি বুঝবো যে না, তোমরা বিষয়টা চেষ্টা করছো, অন্তত তোমাদের একটু উপকার হচ্ছে। তো এরপরে আসি ক্রিয়েটিভ স্টোরিগুলো কীভাবে লিখতে হয়, যেই জায়গাটাই তোমাদের সবথেকে বড় সমস্যা। দেখো, ক্রিয়েটিভ স্টোরি লেখার ক্ষেত্রে যে বিষয়টা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে সেটা হচ্ছে, আমি যখন একটা গল্প লিখবো তখন গল্পের জন্য ঠিক যেমন নাম নেব আমার ঘটনার পরম্পরাগুলো তেমন হতে হবে। মানে তুমি গল্প ভেবে নিয়ে নাম লিখতে যাবে না কখনো, আগে নাম ভাববে যে আমি এইভাবে নামে গল্প লিখবো। যেমন মনে করো আমি একটা গল্প লিখবো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। গল্পের শুরু যাই থাক না কেন আমি গল্পটা এটা দিয়ে লিখবো। তাহলে আমার সেখানে কী থাকতে হবে, যেমন হচ্ছে কোনো একটা সম্পদ থাকবে সেখানে, সেই সম্পদটা গল্পের মূল যে চরিত্র সে সেটা পাবে, কোনো না কোনোভাবে পাবে, তোমার গল্পের মাধ্যমে সে সেটা পাবে এবং সততার সাথে সে সেটা তার মালিককে ফেরত দিবে। এবং তারপরে এর জন্য সে কোনো একটা পুরস্কার পাবে। যদি তুমি টপিকগুলো ফুটিয়ে তুলতে পারো তাহলে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বিষয়টা হয়ে যাচ্ছে। আমরা যদি মনে করো একই গল্প আমরা লিখবো রেজাল্ট অফ গ্রিড নিয়ে, তাহলে আমরা তখন কি করব? প্রথমে সে অনেক অসহায় থাকবে, কোনোভাবে সে সম্পদের মালিক হবে, কিন্তু সেই সম্পদ নিয়ে সে খুশি থাকবে না। এর ফলাফলে কী হবে? হ্যাঁ, আরও বেশি সম্পদের মালিক হতে চাইবে। অতিরিক্ত লোভের কারণে সে কোনো একটা ভুল করবে, তাই না? এবং তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলবে। যখন এভাবে আমরা একটা গল্প সাজাবো তখন সেই আমার গল্পের নামটা রেজাল্ট অফ গ্রিড, এই বিষয়টা সার্থক হবে। একইভাবে মনে করো তুমি একটা গল্প লিখবে হচ্ছে পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সফলতার চাবিকাঠি। তাহলে প্রথমে তার অসহায়ত্ব ফুটিয়ে তুলতে পারো, এরপরে তার জীবনে অনেক স্ট্রাগল থাকবে এবং সে বিভিন্নভাবে চেষ্টা করবে কিন্তু বারবার ব্যর্থ হবে। তার ব্যর্থতার জন্য সে কখনোই কী করবে না? থেমে থাকবে না, সে আবারও সেটা পাওয়ার চেষ্টা করবে এবং অবশেষে সে সফল হবে। তাহলে যখন এভাবে আমরা এই বিষয়টাকে সাজাবো তখন যে বিষয়টা কী হবে, আমার গল্পের যে নামটা পরিশ্রম করার মাধ্যমে সে সফল হলো এই বিষয়টা ফুটে উঠবে। তাহলে এভাবে কোনো ক্রিয়েটিভ স্টোরি দিলে আমরা খুব সুন্দরভাবে সাজাতে পারি। আসো আমরা আরও কিছু উদাহরণ দেখি বিষয়টার জন্য। যেমন মনে করো তোমাদের গল্পের শুরু এটা দেওয়া আছে, ইট ওয়াজ লেট অ্যাট নাইট, আই ওয়াজ টেকিং প্রিপারেশন ফর মাই এক্সামিনেশন, অল দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি ওয়ার স্লিপিং, অল অন এ সাইলেন্ট, মাই ফোন র্যাং অ্যান্ড ইট ওয়াজ অ্যান আননোন নাম্বার। কী বোঝানো হলো? যে এটা ছিল লেট অ্যাট নাইট, মানে বেশ গভীর রাত। আই ওয়াজ টেকিং প্রিপারেশন, আমি প্রস্তুতি নিচ্ছিলাম আমার যে পরীক্ষাটা আসছে তার জন্য। আমার পরিবারের সমস্ত মেম্বাররা যারা সদস্য ছিল সবাইকেই ঘুমাচ্ছিল। হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে এবং সেটা একটা অপরিচিত নাম্বার ছিল। তো এই গল্পটার আগেও কোনো এক বোর্ডে আসছে। তাহলে এমন একটা ক্রিয়েটিভ স্টোরি দিয়ে দিলে তখন তোমাকে একটা গল্পের নাম নিতে হবে এবং সেই নামের সাথে মিল রেখে তোমাকে অবশ্যই কী করতে হবে? গল্পটা শেষ করতে হবে। তাহলে এই গল্পের ভাষাগুলো কেমন হতে পারে? ধরে নাও এই গল্পটা আমি প্রথম যে ভাষাটা দিয়েছিলাম সেটা নিয়ে সাজালাম, যে আমি গল্পটা লিখবো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো তারপরের গল্পগুলো কেমন হতে পারে, বাক্যগুলো কীভাবে বানাতে হয় সেটা এর আগে আলোচনা করা হয়েছে। এমনিতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো দেখো আমি গল্পটা এইভাবে সাজিয়ে ফেলতে পারি যে আমি একটু ভয়ে ফোনটা রিসিভ করলাম। ফোনের অপর প্রান্তে আমার অনেক পরিচিত একজনের কণ্ঠ শুনতে পেলাম। সে আমার সহপাঠী, আমার কাছে এসেছিল পরীক্ষার জন্য কিছু নোট নিতে। আমি নোটগুলো নিয়ে নিচে নামলাম। আমি গল্প সাজাচ্ছি। এখন আমার টার্গেট, আমি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বিষয়টা ফোটাবো, তাহলে আমাকে অবশ্যই কোনো একটা সম্পদের কাছে যেতে হবে। তাকে যখন নোটগুলো দিচ্ছিলাম হঠাৎ খেয়াল করলাম রাস্তার পাশে একটা কালো ব্যাগ পড়ে আছে। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, ব্যাগটি কি তোমার? সে বলল না। আমরা ব্যাগটি নিলাম, ব্যাগটি বেশ ভারী ছিল। আমার বন্ধু বলল, ব্যাগটি খুলে দেখো তার মধ্যে কি আছে। ব্যাগটি খুলে দেখে আমরা অনেক অবাক হলাম। ব্যাগ ভর্তি টাকা ছিল। আমরা কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলাম। আমরা বুঝতে পারছিলাম না এখন কি করব। অবশেষে দুই বন্ধু সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক ব্যাগটি তার মালিককে ফেরত দিতেই হবে। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম কেউ ব্যাগের খোঁজে আসে কিনা, কিন্তু কেউ এলো না। এরপর আমার বন্ধু বাড়ি চলে গেল। পরের দিন আমরা দুজন ব্যাগটি নিয়ে থানায় গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক বাইরে বসে কান্না করছে। আমরা জিজ্ঞাসা করলাম, আপনি কেন কান্না করছেন? লোকটা আমাদের হাতে ব্যাগটি দেখেই চিনে ফেললো এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো,
আজকে আমার মায়ের অপারেশন, আমি জমি বিক্রি করে টাকা নিয়ে আসছিলাম, কিন্তু আমার ব্যাগটি কোথায় পড়ে গিয়েছিল আমি মনে করতে পারছিলাম না। এই কারণেই আমি থানায় এসেছিলাম, তোমরা এই ব্যাগটি কোথায় পেলে? আমরা সব খুলে বললাম। লোকটি তার ব্যাগ ফেরত পেয়ে অনেক খুশি হলো এবং আমাদের জন্য অনেক দোয়া করল। তাহলে এই জায়গাটায় দেখো, আমি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি গল্পটা সাজাতে চেয়েছি, সেজন্য আমি এই জায়গা থেকেও ঘুরিয়ে ফিরিয়ে তাকে একটা সম্পদের কাছে নিয়ে গেলাম এবং সম্পদটা তারা একটা ওয়েতে কী করলো, ফেরত দিল। এরপরে আসি, এই গল্পটাকেই যদি আমরা পরের যে থিমটা নিয়েছিলাম, যেমন রেজাল্ট অফ গ্রিড আকারে সাজাতে চাই, তাহলে তখন গল্পটা কেমন হতে পারে? তখন তার লোভটাকে আমাদের ফুটিয়ে তুলতে হবে। আমি ফোনটি রিসিভ করলাম, ফোনের ওই পাশ থেকে ভারী কণ্ঠে ভেসে আসলো, আপনাকে অভিনন্দন, আপনি আমাদের লাকি ড্রয়ের উইনার, আপনি 1 লক্ষ টাকা পুরস্কার হিসেবে পাবেন, আপনি কি টাকাটি নিতে চান? এই কথা শুনে আমি অনেক আনন্দিত হলাম। আমি বললাম, হ্যাঁ অবশ্যই আমি টাকা নিতে চাই। লোকটি বলল, তাহলে আপনার সম্পূর্ণ ঠিকানা কি বলুন, আপনার ঠিকানায় এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। আমি আমার সম্পূর্ণ ঠিকানাটি বললাম। এরপরে লোকটি বলল, এই 1 লক্ষ টাকা নিতে হলে আপনাকে টাকা পাঠানোর খরচ বাবদ 5,000 টাকা পাঠাতে হবে, আপনি কি পারবেন? আমি বিকাশে 5,000 টাকা ছিল, আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো। এরপর লোকটি একটি নাম্বার দিল এবং সেখানে 5,000 টাকা পাঠাতে বলল। আমি কোনো কিছু না ভেবেই সেখানে 5,000 টাকা পাঠিয়ে দিলাম। লোকটি বলল, আগামী 2 দিনের ভিতরে আপনার বাড়িতে আপনার পুরস্কার পৌঁছে যাবে। আমি অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলাম। এভাবে 2 দিন 4 দিন পার হয়ে যায়, কিন্তু আমার টাকা আর আসে না। আমি সেই নাম্বারে বারবার ফোন দিতে থাকলাম, কিন্তু এই নাম্বারে আর ফোন ঢোকে না। অবশেষে আমি বুঝতে পারলাম, কোনো কিছু না চিন্তা করে টাকার লোভের জন্য আমার আজকেই ক্ষতিটা হলো এবং জীবনে একটা শিক্ষা পেলাম, আর কোনো দিন লোভ করব না। তাহলে রেজাল্ট অফ গ্রিড, এই টপিকসটা, থিমটা তখন ফুটে উঠছে। ওই একই গল্পের যদি আমরা লিখতে চাই যে পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সফলতার চাবিকাঠি, গল্পটা কেমন হতে পারে? আমি জাস্ট উদাহরণস্বরূপ তোমাদের কিছু বলছি, কারণ অনেক স্টুডেন্ট আছো বাক্য লিখতে পারো, তারপরেও দেখা যাচ্ছে গল্প সাজাতে পারছো না বলে কমপ্লিটিং স্টোরিগুলো তারা এলোমেলো লিখে আসো, বা গল্পের নামের সাথে গল্পের ঠিক রাখো না, সেক্ষেত্রে মার্কটা পাও না। ওই একই গল্প যদি আমি চাই যে, তখন আমার যেহেতু উদ্দেশ্য আমি পরিশ্রম ফুটিয়ে তুলবো, তো আমি এইভাবে গল্পটা সাজিয়ে ফেলতে পারি যে, আমি ফোনটা রিসিভ করে দেখি আমার একজন ক্লাসমেট, তার কণ্ঠটা অনেক ভারী মনে হচ্ছিল, সে অনেক উদ্বিগ্ন ছিল, কারণ 1 মাস পরে আমাদের HSC পরীক্ষা। সে বলল, তুমি জানো আমার বাবা নেই, আমাকে সংসারের সমস্ত খরচ চালাতে হয়, সাংসারিক কাজ করতে যে পড়াশোনা তেমন কিছুই করতে পারিনি, আর 1 মাস পর পরীক্ষা, আমি কিভাবে পাশ করব? আমি তাকে বললাম, তুমি যদি এই 1টা মাস পরিশ্রম করো তাহলে অবশ্যই তুমি তার ফল পাবে। আমি তাকে পরের দিন আমার সাথে দেখা করতে বলি, আমার সমস্ত বিষয়ে আমি যেভাবে প্রস্তুতি নিচ্ছি, আমার যে নোটগুলো ছিল সেগুলো তাকে দিই এবং বলি, যখনই সময় পাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ আল্লাহ তোমার জন্য ভালো কিছুই রাখবে। সে অনেক পরিশ্রম করা শুরু করলো, সে প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করলো। 1 মাসের মধ্যেই সে তার সিলেবাস কমপ্লিট করলো। রেজাল্টের দিন দেখা গেল সে পরীক্ষায় 4.50 পেয়েছে। পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসে। তাহলে এই যে পরিশ্রমী সফলতার চাবিকাঠি, এই বিষয়টা আমার গল্পের মাধ্যমে কি হচ্ছে, ফুটে উঠছে। তো সর্বশেষ, তো এইভাবে তুমি জাস্ট ওই যে বাক্যগুলো বানানো, মনে করো তুমি ভাবলে যে আমি ফোনটা রিসিভ করে দেখি, বা আমি ফোনটা রিসিভ করলাম, আই রিসিভ দ্য কল, তারপরে আমার একজন ক্লাসমেট, তার কণ্ঠ মানে দেখি আমার একজন ক্লাসমেট, আই রিসিভ দ্য কল অ্যান্ড স, এবং দেখলাম হি ওয়াজ মাই ক্লাসমেট, সে আমার একজন কি সহপাঠী। তো এভাবে তোমরা জাস্ট বাক্যগুলো এক একটা বাক্য ভাবো এবং প্রথম যে থিমটা আলোচনা করছো এভাবে বাক্যগুলো সাজাতে থাকো, তাহলে তোমরা অবশ্যই ক্রিয়েটিভ স্টোরিগুলো সুন্দরভাবে লিখতে পারবে এবং পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার মতো। এবার আসি সর্বশেষ যে বিষয়টা বলেছিলাম, যে নিনজা টেকনিক একটা, যারা আরও দুর্বল স্টুডেন্ট বা মনে করছো যে না আমি এভাবে গল্প এত বানিয়ে লিখতে পারবো না, তাদের জন্য প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কুমিরের পিঠে ঘাস কাটা গল্প। এই গল্পটা না শুনলে তোমরা এই টেকনিকটা বুঝতে পারবে না। একজন শিক্ষক ক্লাসে তার ছাত্রদের কাজ দিয়েছে হোমওয়ার্ক, যে রচনা লিখতে হবে 5 পৃষ্ঠা। তো প্রথম দিন রচনার বিষয়বস্তু দিয়েছে কুমির। তো একজন স্টুডেন্ট, মোটামুটি মানের স্টুডেন্ট, এখন 5 পৃষ্ঠা লিখতেই হবে, তা নাহলে তো স্যারের হাতে মার খাওয়া লাগতে পারে, এমন একটা ভয়। এখন সেই কুমির নিয়ে খুব বেশি কিছু জানে না, সে লেখা শুরু করেছে। সে প্রথমে লিখছে যে কুমির একটা উভয়চর প্রাণী,
কুমির জলেও বাস করে, ডাঙায়ও বাস করে। কুমিরের লম্বা একটা লেজ আছে, অনেক বড় একটা গাল আছে, গালে বড় বড় দাঁত আছে। এভাবে কয়েকটা প্রশ্ন কথা লেখার পরে সে আর কিছু খুঁজে পাচ্ছে না। এরপরে সে লেখা শুরু করছে। বাদ বাকি যে পৃষ্ঠাগুলো, 5 পৃষ্ঠা তো বোঝাতেই হবে। তো লিখছে কুমিরের পিঠে খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস কাটা দিয়ে বাদ বাকি 5 পেজ পূর্ণ করে ফেলছে। তো শিক্ষক দেখলো যে তো একটা মহাবিপদ। শিক্ষক বলল যে পরের দিন তোমরা গরু নিয়ে লেখো। তো ছেলেটা পরের দিনও লিখছে, প্রথমে যতটুকু পারে। প্রথমে গরুর 4টা পা আছে, একটা লম্বা শিং আছে, এ ধরনের কিছু কিছু কথা লিখছে। গরু আমাদের দুধ দেয়, এভাবে কিছু কথা লেখার পরে বলছে যে একদিন গরু ঘাস খেতে গেল নদীর পাড়ে। নদীর পাড়ে একটা কুমির ছিল, সেই কুমিরের পিঠে খাস কাটা দিয়ে সে 5 পেজ পূর্ণ করে ফেলছে। তো এর পরের দিন শিক্ষক দেখছে যে কীভাবে খাস কাটা থেকে বের করা যায়। তো পরের দিন দিয়েছে আমার প্রিয় শিক্ষক। এরপরে ছেলেটি ওই একইভাবে কাজ করছে। প্রথমে শিক্ষক নিয়ে যে কথাগুলো সে পারছে মোটামুটি লিখছে। লেখার পরে লিখছে যে শিক্ষকের বাসা ছিল নদীর ধারে, নদীতে একটা কুমির ছিল, কুমিরের পিঠে খাস কাটা। তো এভাবে সে কী করছে, তার যেটাই দেওয়া হোক না কেন সে সেই বিষয়টাকে ওই কুমিরের খাস কাটাতে নিয়ে যাবে। তো ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে তোমাদের এই টেকনিকটাই ফলো করতে হবে। যেমন মনে করো তুমি যে কোনো একটা গল্প, যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসিটা তুমি কোনোভাবে পড়ে রাখলে, তাহলে সেখানকার থিম হচ্ছে সে কোনো একটা সম্পদ পাবে এবং সেই সম্পদটাকে সে ফেরত দেবে। তো সম্পদ পাওয়া পর্যন্ত তারপরে সব ওই খাস কাটা সিস্টেম, মানে পরে ফেরত দেওয়ার সিস্টেম সবগুলোরই একই থাকবে। তো এভাবে আমরা একটু প্র্যাকটিস করতে পারি যে কোনো গল্পকে আমরা এই কুমিরের খাস কাটা মতো করে কীভাবে লিখে ফেলতে পারি। উদাহরণস্বরূপ দেখো, যেহেতু আমাদের টার্গেট একটা, গল্পটা এমন দেওয়া থাকলো যে পারুল ওয়াজ এ স্কুল গার্ল হুজ প্যারেন্টস ওয়ার ল্যান্ডলেস, যার বাবা মা হচ্ছে ভূমিহীন ছিল। দে ওয়ার আনএবল টু বেয়ার হার এডুকেশনাল এক্সপেন্সেস, তার যে শিক্ষার খরচ এটা বহন করতে অক্ষম ছিল। বাট পারুল ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু পারুল ছিল খুবই দৃঢ় প্রতিজ্ঞ। তো এই গল্পকেও কি আমরা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসিতে নিয়ে যেতে পারি কিনা? পারি। এখানে সম্পদ হিসেবে আমরা নিতে পারি, মনে করো কোনো একটা দায়িত্ব। মনে করো গল্পটা এইভাবে লিখলাম, বা তুমি যদি এই গল্পটাকেও জাস্ট ওই ব্যাগের কাছেই নিয়ে যাও, যে একদিন পারুল স্কুলে যাচ্ছিল, যাওয়ার পথে সে রাস্তার ধারে দেখলো একটা ব্যাগ পড়ে আছে, ব্যাগ ভর্তি টাকা ছিল। এরপরে গল্পগুলো সব সেম। এর রিওয়ার্ড হিসেবে সে শেষে কী পেতে পারে, যাকে সে টাকাগুলো ফেরত দিল সে তার সারা জীবনের পড়াশোনার ব্যয় বহন করলো। তাহলে এটা তার জন্য কি হয়ে গেল, একটা রিওয়ার্ড হয়ে গেল। একইভাবে মনে করো এগুলো সব বোর্ডে আসা গল্প। রিমা ইজ এ গার্ল অফ HSC ফার্স্ট ইয়ার অ্যাট এ রিনোয়েট কলেজ ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি শি ওয়াজ এইজারলি ওয়েটিং টু জয়েন। সে খুব আগ্রহের সাথে অপেক্ষা করছিল বইমেলায় যেতে। বাট হার প্যারেন্টস ইন্টারপ্রিটেড হার, তার বাবা মা তাকে নিষেধ করছিল, বাধা দিচ্ছিল। তো এরপরে মনে করো আমাকে গল্পটাকে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বা কুমিরের খাস কাটা বলো বা টাকার ব্যাগের কাছে আমাকে নিয়ে যেতে হবে। শুধু এতটুকু 2-1টা বাক্য লিখতে পারলে তুমি যে কোনো গল্প এই একই গল্প দিয়ে লিখে দিতে পারবে। যেমন তুমি বললে যে অবশেষে অনেক জেদাজেদির পরে তার বাবা মা রাজি হয়। পারুল তার বন্ধুদের সাথে বইমেলায় যাচ্ছিল, যাওয়ার পথে তারা একটা কালো ব্যাগ দেখতে পায়। এই যে ব্যাগের কাছে পৌঁছে গেলে মানে তারপরে কি সেই কুমিরের পিঠে খাস কাটা মতো। আরেকটা গল্প দেখো, বিথি যে শেল্টারলেস হেল্পলেস স্ট্রেট অরফেন of 10 years who sells flowers on the intersection of Dhaka Street. She lives on the income of what she gets from selling flowers. মানে ফুল বেচে সে যা পায় তার উপরে সে জীবনযাপন করে। One day while she was selling flower in the traffic jam. তাহলে এটা তো আরও সহজ, তুমি এখান থেকেই শুরু করে দিতে পারো। Suddenly he saw a money bag. তো এরপরে সে মানি ব্যাগটা পেলো, মানি ব্যাগটা সে একইভাবে ফেরত দিবে এবং রিওয়ার্ড হিসেবে কী পাবে, রিওয়ার্ড হিসেবে সে লোকটা তাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিল। ফলে এভাবে আমরা যে কোনো গল্পই আসুক না কেন, ক্রিয়েটিভ স্টোরি আসলে আমার টার্গেট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, আমার টার্গেট আমি ওটাকে একটা ব্যাগের কাছে নিয়ে যাব এবং কুমিরের পিঠে খাস কাটা মতো করে গল্পটা খুব সুন্দরভাবে লিখে দিতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই
ভিডিওটি ভালো লাগছে, যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, বা তোমাদের যে কোনো সমস্যা বা যে কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো অথবা শেয়ার করে দিতে পারো বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।